সবাইকে স্বাগত। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে চ্যানেল 24-এর বিশেষ আয়োজন গোলসেন্স প্রবাসী বিশ্বকাপ। প্রিয় দর্শক, পুরোটা সময় আছি আমি রাজীব খান আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আছেন চারজন অতিথি যারা খেলা নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন। আমি তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। শুরুতেই আছেন জহির মাহমুদ, যুক্তরাজ্য প্রবাসী। আছেন আমাদের সঙ্গে তাবাসসির বিন ইসলাম, উনি গোলসেন গ্রুপের কর্মকর্তা। এবং আমাদের সঙ্গে আজকে খেলা অলরেডি মাঠে গড়িয়েছে এবং পুরো খেলা নিয়ে এবং আয়োজন নিয়ে আমাদের বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক রেদওয়ান সোয়েব। আর আরেকজন বিশেষ অতিথি আছেন আমাদের সঙ্গে। আমরা জানি খেলা মানেই এখন গ্ল্যামার, সেই গ্ল্যামার জগৎ থেকে আমাদের বাংলাদেশের পরিচিত মুখ, মডেল এবং অভিনেত্রী সামান্তা কবির। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই আয়োজনে। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। আমরা শুরুতেই যদি আমাদের মডেল এবং অভিনেত্রী তার কাছে জানতে চাই, ফুটবল খেলা তো মাঠের খেলা, তার আগে এত গ্ল্যামারের ছড়াছড়ি কেন? আমরা জানি ওপেনিংয়েই সাকিরার মতো শিল্পীরা পারফর্ম করেছেন, কেন? আপনি এই বিষয়গুলো কিভাবে দেখেন? ফুটবল ব্যাপারটাই তো আপনার কি মনে হয় না যে এটা একটা গ্ল্যামার? তো যেহেতু আমার কাছে পার্সোনালি মনে হয় যে ফুটবল ব্যাপারটাই হচ্ছে একটা গ্ল্যামার, এই কারণে হয়তো বা সেখানে গ্ল্যামাররা থাকে। অ্যান্ড শাকিরা বলেন, আরও গ্ল্যামার মুখ বলেন, এরা সবাই থাকে। আমাদের আজকে খেলা তো গতকালকে মেক্সিকো থেকে শুরু হয়েছে, আজকে কিন্তু কানাডায় শুরু হবে। কানাডায় কিন্তু এই পারফর্ম করবে সঞ্জয় নামে বাংলাদেশের বাঙালি বংশোদ্ভূত এক কণ্ঠশিল্পী এবং ডিজে। হ্যাঁ, উই আর ভেরি প্রাউড ফর দিস। আমরা ওখানে সবাই না থাকতে পারলেও বাংলাদেশের কেউ যে এত সুন্দরভাবে হচ্ছে পারফর্ম করছে ওখানে, আমরা কিন্তু ওখানে আছি আসলে। ধন্যবাদ। আসবো, আরও আলোচনায় আসবো আপনার সঙ্গে। রেদওয়ান সোয়েব, অলরেডি বল মাঠে গড়িয়েছে, জি, কেমন দেখলেন? দুটি খেলা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দুটি খেলাই কিন্তু বেশ ঘটনাবহুল। আমি যদি প্রথম খেলাটা দিয়েই শুরু করি, মেক্সিকো 2-0 গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। দক্ষিণ আফ্রিকা 2010 সালে তারা আয়োজক হিসেবে প্রথমবারের মতো খেলেছিল। এবার তারা প্রথমবারের মতো কোয়ালিফাই করেছিল। এর আগের বার তারা আয়োজক হিসেবে খেলেছিল। সেই জায়গাটা থেকে তাদের একটা বাড়তি প্রত্যাশা ছিল, তবে সেটা তারা পূরণ করতে পারেনি। তবে বেশ কয়েকটা রেকর্ড এবং হয়েছে। আমরা জানি যে তিনটি লাল কার্ড। উইলটনের কথা বলতে হয়, তিনি রেফারি ছিলেন, ম্যাচ রেফারি, তিনি ব্রাজিলের রেফারি। সেই জায়গাটা থেকে সেই ব্যাটেল অফ বার্ন 1954 সালের পর থেকে প্রথমবার, অর্থাৎ 70 বছরের প্রথমবার সরাসরি 3 লাল কার্ড, এবং সেটা প্রথম ম্যাচে। একটা দারুণ ব্যাপার। এবং পাশাপাশি কুইন্সলসের যে প্রথম গোলটার কথা বলতে হয়, 7 মিনিটের মধ্যে গোল করেছেন, 6-7 মিনিটের মধ্যে। এবং সেটা 2002 সালের পর থেকে, অর্থাৎ 2006 সালের পর থেকে 20 বছরের মধ্যে। সেটা আবার 2002 সালের ঘটনা। হাকান সুকুরের কথা বলছেন। 2006 সালে স্নাইডারের গোলটা খুব সম্ভবত সেটি দ্রুততম গোল ছিল। এবার এসে সেই 20 বছরের মধ্যে একটা দ্রুততম গোল আমরা কিন্তু লক্ষ্য করলাম। এবং হিমেনেজের কথা বলতে হয়, অর্থাৎ দ্বিতীয় গোলটা, মেক্সিকোর দ্বিতীয় গোলটা, রাউল হিমেনেজ, তিনি 46টা গোল করে ফেলেছেন, অর্থাৎ এর আগের 45টা গোল তিনি করেছেন। কিন্তু তার প্রথম বিশ্বকাপ গোল কিন্তু গতকালকার দ্বিতীয় গোলটি। অর্থাৎ বুঝতেই পারছেন যে একটা দারুণ, হিমেনেজের জন্য একটা দারুণ উত্তেজনকর একটা পরিস্থিতি ছিল। এবং সবকিছু মিলিয়ে মেক্সিকোতে বিশ্বকাপ হচ্ছে, মেক্সিকো জিতেছে, তাদেরও একটা প্রত্যাশা, বাড়তি একটা চাপ থাকবে। তো আমার মনে হয় যে মেক্সিকো এবারের দলটা বেশ একটা কম্প্যাক্ট এবং আরও সামনে বেশ খানিকটা দূর যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। পাশাপাশি যদি দ্বিতীয় ম্যাচটার কথা বলি, দক্ষিণ কোরিয়া এবং চেক রিপাবলিক, যা আমরা এশিয়ার মানুষ হিসেবে, এশিয়ার প্রতিনিধি, আমরা দক্ষিণ কোরিয়াকেই সাপোর্ট করছিলাম মননে। সেই জায়গাটা থেকে দক্ষিণ কোরিয়া, তাদের যে নিকনেমটা তেগুক ওয়ারিয়র আছে তাদের নামের সাথে, তারা কিন্তু এর আগেও প্রমাণ করেছে নিজেদের। আমরা স্পেনকে হারাতে দেখেছি এই দক্ষিণ কোরিয়াকে, এবং চেক রিপাবলিকও কিন্তু এবার মোটামুটি একটা স্ট্রং কন্টেন্ডার হিসেবে এসেছিল, বেশ দীর্ঘ সময় পর তারা এসেছে। সেই জায়গাটা থেকে তারা যেভাবে 1-0 গোলে পিছিয়ে পড়ার পর একেবারে 10-12 মিনিটের মধ্যে 2 গোল করে তারা কামব্যাক করেছে, কোরিয়ার কথাই বলছি, এটা অবিশ্বাস্য। এবং নিঃসন্দেহে পরবর্তী ম্যাচগুলোতে একটা দারুণ অনুপ্রেরণা হবে কিন্তু কোরিয়ার জন্য। 4টা দলের খেলা দেখলেন, মানটা কেমন মনে হলো? যে ফলাফল যাই হোক, আমরা জানি অনেক সময় স্রোতের বিপরীতেও ফল হয়ে থাকে, তো তেমনই হয়েছে নাকি? দেখুন, অনেকে অনেক কথা বলেছিলেন, যে অনেক ফুটবল বোদ্ধারা কিন্তু বেশ সমালোচনা করেছিলেন যে কেন
দল সংখ্যা বাড়ানো হলো, 32টা থেকে কেন 48টা করা হলো, প্রথমবারের হয়তোবা মতো। এক্স্যাক্টলি, হয়তোবা দেখা যেতে পারে যে এক ধরনের ইমব্যালেন্স তৈরি হবে এবং দলগুলোর একটার সাথে আর একটার এক ধরনের অসমতা দেখা যাবে, কিংবা হয়তোবা অনেক বেশি গোল করে ফেলবে, খেলায় সেই মজাটা থাকবে না। আমরা প্রথম 2 ম্যাচ থেকে কিন্তু সেই ধারণাটা, অন্তত 2 ম্যাচ থেকে আমরা সেটা করতে পারি না, বলাই যায় যে সোফার এখনো পর্যন্ত, যদিও আরেকটা লম্বা সময় পাড়ি দিতে হবে। এখন আসলে ফুটবলটা অনেক বেশি কম্পিটিটিভ। আপনি জানেন যে কুরাসাওয়ের মতো দল, যাদের জনসংখ্যা 1.5 লাখের বেশি নয়, তারাও এবার বিশ্বকাপ খেলছে এবং তারা নিজেদের প্রমাণ করেই খেলছে। সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে শুরুটা কিন্তু মন্দ হয়নি বলা যায়। তাবাসসির বিন ইসলাম, আপনিও দেখেছেন খেলা, কেমন লাগলো? ধন্যবাদ শুরুতেই প্রথমে চ্যানেল 24-কে আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্মে ইনভাইট করার জন্য। বেসিক্যালি গতকালকে ম্যাচটা আমি দেখেছি, মেক্সিকো এবং আপনার হচ্ছে সাউথ আফ্রিকার। সাউথ আফ্রিকা আসলে টিম হিসেবে ব্যালেন্স টিম, বাট শুরুতেই যে গোলটা হয় ওটা আসলে ডিফেন্ডারের ভুলের কারণে হয়। এবং অ্যাকচুয়ালি মেক্সিকোর মতন টিম, তাছাড়া হোম অ্যাডভান্টেজ আছে, সো এই কারণে আমি বলবো যে এখন পর্যন্ত তারা প্লাস পয়েন্টে আছে, বিকজ তাদের হোম অ্যাডভান্টেজ আছে। তারা পরবর্তী ম্যাচগুলো আরও ভালোভাবে খেলতে পারবে, বিকজ তাদের অলরেডি 3 পয়েন্টস তাদের সাথে অ্যাড হয়ে গিয়েছে। সো বেসিক্যালি মেক্সিকো এখন বর্তমানে তাদের যে গ্রুপটাতে আছে, আমি মনে করি তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাবে। জহির মাহমুদ, আপনি তো নিজেও বিশ্বকাপ গ্যালারিতে থেকে দেখেছেন, আর আজকেও খেলা দেখলেন, কেমন মনে হয়? এই যে এতদিন আপনি বলছিলেন যে আপনি প্রথম মাঠে যে বিশ্বকাপ দেখেন 2002 সালে কোরিয়াতে, তারপর এতটি বছর, প্রায় 24 বছর পেরিয়ে গেছে, খেলার মানের কোনো পরিবর্তন দেখেন কিনা? প্রথমে ধন্যবাদ চ্যানেল 24-কে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানার জন্য। আর আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে গোল্ড সেন্স প্রবাসী বিশ্বকাপ, এখানে এসেই আমার যে ফুটবল নিয়ে একটু কথা বলা, সেটা আমি প্রথম থেকে আসি, বাল্যকাল থেকে আমরা ফুটবল প্রেমী ছিলাম। সবসময় ভাবতাম যে ফুটবল বিশ্বকাপ আসলে কখনো বিশ্বকাপ এরকম দেখা হয়নি। 2002 সালে আমি প্রথম একটা বিজনেস কনফারেন্সে কোরিয়াতে যাই, তখন কোরিয়া গভর্নমেন্ট আমাদেরকে এই বিশ্বকাপটা 17 জনের বাংলাদেশিকে বিশ্বকাপ দেখিয়েছিল। সেই থেকে আসলে বিশ্বকাপ যে কী উত্তেজনাকর, কী আনন্দের, সেটা বোঝানো যাবে না, স্টেডিয়ামে দেখার যে অভিজ্ঞতা। তো এরপরে আমি যুক্তরাজ্যে ছিলাম, ইংল্যান্ডে এখনও আছি, আসা যাওয়ার উপরে থাকি বাংলাদেশ এবং যুক্তরাজ্যে। তো প্রবাসী হিসেবে আমি বলতে চাই, আমরা যারা প্রবাসে আছি বা প্রবাসে থাকি, বিশ্বকাপ নিয়ে আমাদের যে একটা আগ্রহ, উত্তেজনা, সেটা আসলে অতুলনীয়। আমরা বিশ্বকাপ কবে বাংলাদেশে খেলতে পারবো, এই আমাদের সবসময় একটা অদম্য আগ্রহ থাকে। আর 2002 সাল থেকে যে বিশ্বকাপ আমরা দেখে আসছি, এরপর প্রত্যেকটা বিশ্বকাপ হয়তো টিভি চ্যানেলে দেখা হয়, বাস্তবে দেখা হয়নি। এবার বিশ্বকাপ নিয়ে মাত্র শুরু হলো, আলোচকগণ বললেন, আমিও বিশ্বকাপ নিয়ে খুবই আগ্রহ প্রকাশ করে খেলা দেখছি। তবে কখন বাংলাদেশ আমাদের বিশ্বকাপে খেলবে, এই আমাদের প্রত্যাশা রইল। আপনারা প্রবাসে থাকেন, সবাই তো কর্মব্যস্ত থাকেন, সবাই কাজ নিয়ে থাকেন, সেটার মাঝে এই যে খেলা দেখার সময়টা কিভাবে ম্যানেজ করেন? এটা খুবই কষ্টকর আসলে। এর মাঝেও যারা ফুটবল প্রেমী, তারা অনেক কিছু স্যাক্রিফাইস করেও খেলাটা দেখেন। আমরা জানি আপনি ইউকেতে থাকেন, যুক্তরাজ্যে, মানে তারা তো ফুটবল পাগল একটি দেশ। ফুটবল পাগল তাদের স্যাটারডে সানডেতে যে লিগগুলো হয়, ইপিএল হয়, ইংলিশ প্রিমিয়ার লিগ, সেখানে তো দেখি যে, আমি নিজেও দেখেছি যে তাদের সব কাজকর্ম বন্ধ করে দিয়ে যারা মাঠে যান তারা তো মাঠেই যান, আর মাঠে যারা যেতে পারেন না তারা বিভিন্ন রেস্টুরেন্ট, পাবের সামনে একদম বিশাল জমায়েতের মধ্যে হয়ে যে খেলা উপভোগ করেন। আপনিও কি তাদের অংশীদার হন কিনা কখনো? হ্যাঁ, আমি যখন যুক্তরাজ্যে ছিলাম 2004, 5, 6 সালে জার্মানিতে যখন আপনার বিশ্বকাপ হলো, তখন আমি দেখছি আপনি যেটা বললেন, পাপের সামনে, রেস্টুরেন্টের সামনে, রাস্তার মোড়ে বিশাল স্ক্রিন দিয়ে তারা খেলাটা দেখে, যারা বড় স্টেডিয়ামে যেতে পারেন না বা সুযোগ পান না, তারা এনজয় করে খুব বেশি। সামান্তা, আপনি কোন দলকে সাপোর্ট করেন? সত্যি বলবো নাকি মিথ্যা না বলবো? না, অবশ্যই সত্যি বলবেন, অবশ্যই সত্যি। আমার কাছে দুটোই বলুন। মনে হয় দুটোই বলুন। দুইটাই না, হ্যাঁ, দুটোই দুইটাই বলেন। বলতে হলে সবাই যেমন আর্জেন্টিনা বা ব্রাজিল এটা নিয়ে মারামারি করে, এটা কিছু একটা বলতে হবে। আর যদি সত্যি বলতে হয় তাহলে হচ্ছে আমি বলবো বাংলাদেশকে আমি সাপোর্ট করি।
তো ও যখন খেলবে, ও যখন বেটার করবে, বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশ, আর কোনো দেশ কখনো সাপোর্টে নেই। মানে বিশ্বকাপে আপনার কোনো পছন্দের দল নেই তার মানে? বাংলাদেশের কবে বিশ্বকাপ খেলতে পারে আমরা জানি যদি না। কখনো খেলতে পারে তখন সাপোর্ট হব। আর এখন কি খেলা দেখবেন না? খেলা আমি দেখবো, কিন্তু সাপোর্ট যে জিতবে তার সাপোর্টে। তাহলে মানে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কোনো মানে যে পছন্দের জিতবে দল? তার দল। তাহলে আমি তাই যে জিতবে তো প্রতিটা খেলায় কেউ না কেউ জিতবেই। যে জিতবে তার। আর যদি ড্র হয়? ড্র হলে দুই দলের? ড্র হলেও তো আবার পরে খেলা হয়, কেউ না কেউ জিতবে। সো তার আচ্ছা, এমনি আর্জেন্টিনা ব্রাজিল বা ইউরোপের খেলাগুলো কেমন লাগে? এই আর্জেন্টিনা ব্রাজিলের কথাই বলেন, এই দুই দলের মধ্যে কার খেলা ভালো লাগে? দুইজনেরই ভালো লাগে। আর খেলোয়াড় হিসেবে আসলে আমরা যারা দেখেছি যে মেসি, তো খেলোয়াড় হিসেবে আসলে আর্জেন্টিনা। হ্যাঁ, ওই জায়গা থেকে আসলে আর্জেন্টিনা। তো আপনি এত ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিলেন, এরপরে মনে হয় তাকে রেফারি করা যায় খেলায়, তাই না? এত নিরপেক্ষ লোক। আচ্ছা, শুধু বাংলাদেশের বিপক্ষে মানে বাংলাদেশের খেলা হলে তখন আবার দেওয়া referee যাবে করা না। যাবে না, তখন এমনিও তো সমর্থক থাকবে। যার খেলা থাকে তাকে দেয়া হয় না। Exactly. আচ্ছা রেজন সাহেব, এবার দলগুলোর মধ্যে কি এবার তো সবাই মানে প্রতিবার দুই একটা দলের মধ্যে সবার আকর্ষণ থাকে, এবার কিন্তু সেই আকর্ষণটা কিছুটা শিরোপার scattered হয়ে দাবিদার অনেকগুলো দলের মধ্যে ছড়িয়ে গেছে। কি বলবেন? মানে বাস্তবিক অর্থেই আসলে বাংলাদেশ তো বিশ্বকাপ আসলে দুভাগেই মূলত ভাগটা হয়ে যায়। হয়তোবা কিছু সংখ্যক মানুষ জার্মানি কিংবা ফ্রান্স পর্তুগাল করেন রোনালদোর কারণে, কিংবা ইতালিও একটা সময় করতেন, ইংল্যান্ড আছে। মূলত হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুই দলেই ভাগ হয়ে যায় বাংলাদেশের মানুষ। তবে এবারের বিশ্বকাপটায় কিন্তু আপনি যদি একেবারে স্ট্রং কন্টেন্ডার যদি বলেন, একেবারে বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার যদি বলেন, তাহলে প্রথম দুই দলের মধ্যে কিন্তু এই দুইটা দলের একটাও পড়বে না। সেক্ষেত্রে ফ্রান্স এবং স্পেনকে কিন্তু এগিয়ে রাখতেই হবে। ফ্রান্স নিয়ে অনেক কথা ইতোমধ্যে হয়েছে, একেবারে ডিফেন্স থেকে শুরু করে ওদের গোল রক্ষক থেকে শুরু করে ডিফেন্স, মিডফিল্ড এবং প্রত্যেকটা জায়গাতে যারা রিজার্ভ বেঞ্চেরও যারা ফুটবলার আছেন তারাও কিন্তু একেবারে পরিচিত সব মুখ এবং অনেক বড় বড় লিগে খেলা সব ফুটবলাররা। আমি স্পেসিফিক্যালি একজন দুইজনের নাম বলতেই পারি। এমবাপ্পের কথা আমরা সবাই জানি, দেমবেলের কথা জানি, তিনি ব্যালন ডিওর জয়ী, এবং মাইকেল ওলিসেকে ধরা হচ্ছে এবারের বিশ্বকাপে ওয়ান অফ দ্য রাইজিং স্টার হতে পারেন তিনি। ওলিসে হ্যাট্রিক করেছেন, বায়ার্ন মিউনিখকে সে যেভাবে তিনি শিরোপা এনে চ্যাম্পিয়ন দিয়েছেন, করেছেন, এবং পাশাপাশি লাস্ট প্রস্তুতি ম্যাচটাতেও কিন্তু তিনি হ্যাট্রিক করেছেন একজন এএম হিসেবে, অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। এছাড়া অসংখ্য নাম এই মুহূর্তে বলতে হবে। স্পেনেরও সেম, লামিন ইয়ামালকে কেন্দ্র করে হয়তো বা আলোচনাটা এগোয়, কিন্তু তারপরও স্পেনের দলটা আপনি যদি লক্ষ্য করেন, ইউরোজয়ী দল, জিতেছে অলিম্পিকও, একেবারে কম্প্যাক্ট একটা দল। তো শক্তিমত্তার বিচারে হয়তোবা আমরা কেউ আর্জেন্টিনার সাপোর্টার, কেউ ব্রাজিলের সাপোর্টার, কিন্তু আপনি যদি শক্তিমত্তার বিচার করেন একদম ট্রুলি, তাহলে কিন্তু এগিয়ে রাখতে হবে ফ্রান্স এবং স্পেনকেই। পর্তুগাল পাশের দেশটাকে, হ্যাঁ, পর্তুগালও যদি এবার চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ এই দলটাতেও আমি মনে করি যে স্পেশালি মিডফিল্ডের কথা বলতে হয় পর্তুগালের। নেভেসের মতো ফুটবলার আছেন, ব্রুনো ফার্নান্দেজরা কিছুটা নিচে এসে স্ট্রাইকিং পজিশনে উইং করে খেলতে পারেন, এরকম আরও বেশ কিছু তরুণ এবং দুর্দান্ত কিছু ফুটবলার রয়েছেন। পর্তুগাল দলটা যদি এবার চ্যাম্পিয়ন হয়েও অবাক হওয়ার কিছু থাকবে না অন্তত আমার কাছে, এবং সেটা শুধুমাত্র রোনালদোর জন্য নয়, পুরো দলের কথাই যদি আমি বলি। পাশাপাশি মার্টিনেজ আছেন, ওদের যিনি কোচ আছেন, খুবই নামকরা এবং ওয়ার্ল্ড অ্যাক্লেমড একজন কোচ। সব কিছু মিলে আলটিমেটলি ফুটবলটা কিন্তু শুধুমাত্র যারা 11 জন খেলেন তাদের উপরই যে ডিপেন্ড করে বা টিম ওয়ার্কটাই যে খুব প্রায়োরিটি পায় তা কিন্তু নয়। এখানে কিন্তু কোচদের একটা অনেক বড় ভূমিকা থাকে, এবং সেটা কিন্তু আমরা দেখেছি। যদি আপনি লিগের খেলা বলেন, আর্তেতা সেটা প্রমাণ করেছেন, কিংবা ব্রাজিলের যিনি এখন এই মুহূর্তে কোচ আছেন, তিনি রিয়াল মাদ্রিদে ছিলেন, আনচেলত্তির কথা বলছি, তিনিও সেটা প্রমাণ করেছেন, এবং তিনি কোচ হওয়ার পর ব্রাজিলের কিন্তু চিত্রটাই চেঞ্জ হয়ে গেছে। এবং ব্রাজিল আপনি যদি নিশ্চয়ই জানেন যে 5 নম্বর দল হিসেবে তারা কোয়ালিফাইংয়ে তারা কিন্তু কোয়ালিফাই করেছে। যদি 48 দলের জায়গায় 32 দল যদি খেলতো, সেক্ষেত্রে কিন্তু ব্রাজিলকে প্লে অফ খেলে আসতে হতো, দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারতো ইতালির মতো। এবং সেই জায়গাটা থেকে কিন্তু তিনি, এবং শেষ দিকে কিন্তু কয়েকটা ম্যাচ ব্রাজিল টানা ম্যাচ কয়েকটা জিতে কিন্তু তাদের এই 5ম পজিশন হয়েছে। যদি সেক্ষেত্রে কিন্তু আনচেলত্তিকে অবশ্যই একটা প্রেফারেন্স দিতেই হবে এবং তাকে সাধুবাদ দিতেই হবে। না সেটাও দিতে হবে, পাশাপাশি এটাও তো আছে ফুটবল ইতিহাসে, বিশ্বকাপ ইতিহাসে, যে কোনো বিদেশি কোচ
কোনো দেশকে চ্যাম্পিয়ন করাতে এক্স্যাক্টলি, পারে। এটা একটা অনেক বড় বিষয়। এই ধরনের অনেক স্ট্যাটিস্টিক্স কিন্তু আসলে মানে রেকর্ডগুলো হয় কিন্তু আসলে ভাঙার জন্য। এটাও আমরা দেখেছি যে ফ্রান্সকে বলা হচ্ছিল, আমরা বেশ কয়েকটা বিশ্বকাপ ধরে দেখেছি যেই দলটা চ্যাম্পিয়ন হয় সেই দলটা গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যায়। আমরা ইতালিকে দেখেছি, স্পেনকে দেখেছি, ফ্রান্সকেও দেখেছি 2002 যখন নাকি 2002 তারা বাদ পড়েছে। আমরা কিন্তু এটা কন্টিনিউস দেখেছি। ফ্রান্স কিন্তু আবার সেটা মিথ্যা প্রমাণ করেছে। তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পরের বছর আবার রানার্স আপ হয়েছে, তারা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার ছিল। সেই জায়গাটা থেকে হু নোজ আসলে কি করতে পারে। আবার অনেক ধরনের পরিসংখ্যান, আমি যদি আর্জেন্টিনার পরিসংখ্যানও দেখি, আর্জেন্টিনা যারা র্যাঙ্কিং আজকেই আনুষ্ঠানিকভাবে ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা প্রকাশ করেছে, আমরা যদিও জানতাম যে আসলে র্যাঙ্কিং 1 নম্বরে, যেহেতু ফ্রান্স হেরে গেছিল সেই ম্যাচটাতে, মানে 2 নম্বর ম্যাচটাতে, যেটা প্রস্তুতি ম্যাচটাতে হেরে গিয়েছিল, মানে ওলিসি যে হ্যাট্রিকটা করলেন তার আগের ম্যাচটাতে, সেই ম্যাচটাতে হারের কারণে কিন্তু ফ্রান্স র্যাঙ্কিংয়ে নিচে নেমে গেছে, আবার 1 নম্বরে উঠে এসেছে আর্জেন্টিনা। সাধারণত আমরা জানি যে যেই দলটা এখনো পর্যন্ত ফুটবল হিস্ট্রিতে এমন কোনো নজির নেই যে র্যাঙ্কিং 1 নম্বর দল চ্যাম্পিয়ন হয়েছে। তো ইউ নেভার নো আসলে ঘটতেই কি পারে হতে অনেক পারে। কিছু। আর পর্তুগালের বিষয় যেটা আপনি বলছিলেন, আপনার সঙ্গে এই বিষয়ে আমিও একমত। আমাদের এই অনুষ্ঠানের পরশুদিনের পর্বে পর্তুগাল প্রতিনিধি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। উনি জানালেন এবং ওনার রিপোর্ট থেকে যেটি জানলাম যে পর্তুগালে এতদিন সবাই রোনাল্ডো নির্ভর ছিল, কিন্তু বর্তমান যে দল সবাই ইউরোপের বিভিন্ন দেশের লিগগুলোতে দুর্দান্ত পারফর্ম করেছে এবং অনেক স্টার রয়েছে এই দলে। হয়তোবা আমরা শুধু রোনাল্ডোকে চিনি, কিন্তু সে দেশের মানুষ যারা, তারা তো সবাইকেই জানে। এই জন্য তাদের আশাটা এবার বেশি। আমি গ্রুপ পর্যায়ে এবং সেটা আসলে গতবারই আমরা দেখেছি যে রোনালদোকে ঠিক সেভাবে খেলানো হয়নি শেষের ম্যাচগুলোতে, তিনি একেবারে ফুল টাইম খেলার সুযোগও পাননি। সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় রোনালদো নির্ভরতাটা অনেকটাই কমে গেছে। তারপরে এই ধরনের ফুটবলার দলের সাথে থাকাটা কিন্তু খুব বেশি জরুরি। এই একটা নাম কিন্তু একটা বিশাল বড় অনুপ্রেরণা পুরো দলের জন্য। সেই জায়গাটা থেকে তিনি যাই খেলুন না কেন, এই একটা নাম পর্তুগালের সাথে জড়িয়ে আছে, সেটাই অন্যান্য ফুটবলারকে কিন্তু দারুণভাবে অনুপ্রাণিত করবে। গ্রুপিং নিয়েও কথা আছে, আপনার সঙ্গে আলোচনায় আসবো। তাবসির বিন ইসলাম, আচ্ছা আপনি কোন দলকে সাপোর্ট করেন এবং কেন করেন যদি একটু বলেন? বেসিক্যালি আমি একদম ছোটবেলা থেকে হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার। আমার আসলে ফ্যামিলি সবাই আর্জেন্টিনা সাপোর্ট করে, সেই ক্ষেত্রে আসলে ফ্যামিলি সূত্রে আর্জেন্টিনার সাপোর্টার। যখন থেকে খেলা বুঝি তখন থেকে মনে হচ্ছে না, রাইট চয়েসই করেছি। বিকজ আসলে আপনি যদি বলেন আর্জেন্টিনা এখন বর্তমান মানে লাস্ট কিছু বছর ধরে যে লেভেলে খেলাটা খেলছে, এটা আসলে শৈল্পিক পর্যায়ে চলে গিয়েছে। এবং সেক্ষেত্রে আমি জাস্ট লিওনেল মেসি, আর্জেন্টিনার স্টার জাস্ট লিওনেলের কথা বলবো না। সেক্ষেত্রে আমি সবচেয়ে বড় মানে এখানে আমি বলবো যে মানে অবদান আছে লিওনেল স্কালোনি, যিনি আর্জেন্টিনার কোচ, মাস্টার মাইন্ড একটা কোচ। এবং আমার মনে হয় এইবার হয়তো বা আর্জেন্টিনার কিছু ইনজুরি মানে ফ্যাক্টর আছে এই কারণে অনেক ধরনের কোশ্চেন করছে যে হয়তো বা এবার আর্জেন্টিনা খুব বেশি দূরে মানে আগাতে পারবে না। বাট যেহেতু এই কোচটা আছে এখনও আর্জেন্টিনার সাথে, এবং আমরা কিন্তু 2022-এও কেউ চিন্তা করিনি যে আর্জেন্টিনা একটা চ্যাম্পিয়ন টিম হবে, বাট এই কোচের মাধ্যমে কিন্তু আর্জেন্টিনা 2022-এর চ্যাম্পিয়ন হয়েছে। সো এই কোচের উপর আমার ভরসা আছে। মানে আমি লিওনেল মেসি তো আছেই, এক্সপিরিয়েন্সড একটা প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস একটা প্লেয়ার, তার একটা দলে থাকাটাও বাকি প্লেয়ারদের জন্য একটা অনুপ্রেরণা। প্লাস লিওনেল স্কালোনির যে ট্যাকটিক্যাল যে মানে ইনস্ট্রাকশনগুলো যেগুলো আছে, সেগুলো যদি তাদের টিম ফলো করে, আই থিঙ্ক এবারও আর্জেন্টিনা টাইটেল কন্টেন্ডারে 1 নম্বরেই থাকবে। এবং বাকি টিমগুলোকেও আমি আসলে বলবো না যে মানে ছোট করে, যেহেতু আর্জেন্টিনা সাপোর্ট করি। যেমন এখানে আমি যদি বলি স্পেনের কথা, তারপর আছে আপনার ফ্রান্স এবং আছে নেদারল্যান্ড। এক একটা টিমের এক একটা সাইড অনেক স্ট্রং। আপনার যদি নেদারল্যান্ডের কথা বলেন, ওদের ডিফেন্সিভ মারাত্মক লেভেলের স্ট্রং। আবার পর্তুগালের কথাটা যেটা বললো ভাইয়া, মিডফিল্ডটা হচ্ছে এই বিশ্বকাপের যতগুলো টিম আছে, পর্তুগালের মিডফিল্ড হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রং। আবার ফ্রান্সের হচ্ছে অ্যাটাকিং জোনটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস। সো এক একটা টিমের এক এক স্ট্রং মানে সাইড আছে। সেক্ষেত্রে আমি বলবো আর্জেন্টিনার স্ট্রং সাইডটা হচ্ছে রাইট নাও তাদের কোচের যে ট্যাকটিক্যাল যে ডিরেকশনগুলো, সেগুলোই। জহির মাহমুদ, আপনি যেটি বলছিলাম যে আপনি ইউকেতে থাকেন, ইউকের ফুটবল প্রেমীদের বা যে ফুটবল মেনিয়া রয়েছে, সেটা তো আমি নিজেও দেখেছি, অনেকবার গিয়েছি। যেটা আপনি ছিলেন, হ্যাঁ, আমি দেখেছি। ল্যাটিন আমেরিকায় সেইভাবে হয়তোবা দেখা হয় নাই। এই যে এই দেশে থেকে আপনি কি আপনার সেই ইউকে মানে ইংল্যান্ড যেটা বলবো, আসলে ইউকে হয়ে তো আর ফুটবল খেলে না, ওরা ইংল্যান্ড হয়ে খেলে, অন্যান্য দেশগুলো তখন আলাদা হয়ে যায়।
যেমন স্কটল্যান্ড খেলছে এবার স্কটল্যান্ড এর আগের খেলছে, বছর এর আগের বার আয়ারল্যান্ড খেলেছে, নর্দার্ন আয়ারল্যান্ড খেলেছে, ওয়েলসও খেলেছে। কিন্তু এবার শুধু ইংল্যান্ডের সম্ভাবনাটা কেমন? ফুটবল প্রেমী হিসাবে ফুটবল ভক্ত ছিলাম এবং বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতাম। 2002 সালে যখন স্টেডিয়ামে খেলাটা দেখি, তখন আমার মধ্যে শুধুমাত্র একজন সাপোর্টার আমার চোখের সামনে বেশি ওঠে, বাংলাদেশ কখন চ্যাম্পিয়ন হবে। আপনি বিশ্বাস করতে পারবেন না, 2002 সালে আমরা বাংলাদেশের পতাকা নিয়ে, আমরা তখন বাংলাদেশ খেলেনি বা খেলার যোগ্যতা অর্জন করেনি, কিন্তু আমরা দর্শক হিসাবে বাংলাদেশের পতাকাকে কোরিয়ার টিভির সামনে এইভাবে পতাকা ধরছি, কমপক্ষে আধা ঘন্টা ধরে রেখেছিলাম। তারা এটা টিভিতে দেখিয়েছিল, আমার একটু মনে পড়ে। আমি সবসময় চাই বাংলাদেশ খেলবে, খেলার যোগ্যতা অর্জন করবে এবং বিশ্বকাপে চ্যাম্পিয়ন না হোক, অন্তত রানার্স আপ হবে। সেই হিসেবে আমি প্রথমে অংশগ্রহণ করার সুযোগটা পাই। প্রথমে বাংলাদেশকে আমি সাপোর্ট করি, মনে প্রাণে সাপোর্ট করি, শেষ পর্যন্ত সাপোর্ট করব। আর যেহেতু আমার সেকেন্ড হোম ইউকে মানে ইংল্যান্ড, আমি ইংল্যান্ডের খেলাটাকে বেশি পছন্দ করি, বেশি উপভোগ করি এবং তাদেরকে সাপোর্ট করি। এবার দলটা কেমন, চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কি আছে? আমি আশাবাদী, কিন্তু সম্ভবত আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে যে উন্মত্ততা, সেখানে ইংল্যান্ড কতটুকু জায়গা করে নিতে পারবে, সেখানে একটু ভয় বা শঙ্কা থেকে যায়। তবে আমি আশাবাদী তারা চ্যাম্পিয়ন বা রানার্স হবে। আচ্ছা, আমরা আসবো, আমরা আরো আলোচনায় থাকবো। আমরা একটু আমাদের প্রবাস থেকে আমাদের প্রতিনিধিরা বেশ কিছু নিউজ পাঠিয়েছেন প্রিয় দর্শক, আমরা সেই নিউজটি একটু দেখে আসি, তারপর আবার আলোচনায় আসবো। এখানে এত উন্মাদনা নেই, বড় বড় ফ্ল্যাগ বানানো, টি শার্ট পরা, এগুলা যদিও চোখে পড়ে না। খেলা সৌভাগ্যবশত যদিও আমেরিকা আয়োজন করতেছে, কিন্তু চোখে পড়ার মতো সেই রকম কোনো উন্মাদনা নেই, বাঙালিদের মধ্যে হোক বা বিদেশিদের মধ্যে হোক, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত আছে। If you spend $50, you can enter, আপনি ঢুকতে পারবেন, তখন রাফল টিকিট 5টা পাবেন। আমাদের ড্র হচ্ছে কি এই শনিবারে 2টা টিকিট মেরিল্যান্ড। আমরা আপনাকে ফিলাডেলফিয়াতে পাঠাচ্ছি না, মেক্সিকোও পাঠাচ্ছি না, বাট আমরা টিকিট দুটো দিচ্ছি, এটা হবে নিউ জার্সিতে। সো 3টা কান্ট্রি হোস্ট হিসাবে এই ওয়ার্ল্ড কাপে অর্গানাইজ করতেছে। সো এটা আলাদা এক্সাইটমেন্ট, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তো দর্শকরাও অনেক অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ম্যাচ শুরু হবে। আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে যুদ্ধ এরকম খুব একটা চোখে পড়ে না, কিন্তু খেলার দিনে ঠিকই মানুষ, স্টেডিয়াম ভর্তি মানুষ থাকে, মানুষের উন্মাদনাটা ওই খেলার টাইমেই দেখা যায়। আমাদের বাংলাদেশের মতো এরকম যে সবসময় যে ফুটবল নিয়ে একটা রাস্তাঘাটে যে একটা উন্মাদনা আছে বিশ্বকাপ নিয়ে, ওইটা চোখে খুব একটা গোল্ডসেন্স হোটেলস এন্ড রিসর্টস থেকে হোটেল মালিকানা নিলে যেসব সুবিধা পাবেন: সাফ কবলার রেজিস্ট্রেশন সহ মালিকানা, লাইফ টাইম প্রফিট এবং হালাল ইনকাম স্ট্রিমের নিশ্চয়তা। আচ্ছা সামান্তা, আপনি তো আসলে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের নামই বললেন না, তারপর যেহেতু এবার বিশ্বকাপে বাংলাদেশ নেই, আপনি কি আশা করেন কোন দুটো দেশ ফাইনালে উঠতে পারে? লেটস সি। যদি ব্রাজিল আর আর্জেন্টিনা উঠে কেমন হবে? তাহলে তো আরো ভালো হবে, কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশের মোস্ট অফ দ্য পিপলে আসলে হয় ব্রাজিল আর হচ্ছে আর্জেন্টিনা সাপোর্ট করে। সো দেখবো ওদের ফাইট দেখবো। আমি অ্যাট লিস্ট বাংলাদেশের মানুষ একটু আনন্দ পাক। হ্যাঁ, তো আপনিও নিশ্চয়ই চোখ রাখবেন। হ্যাঁ, আমি চোখ রাখবো। সেই ক্ষেত্রে কে জিতলে ভালো হয়? যে জিতবে সেটাই ভালো আবারও? হয়। হ্যাঁ, যে জিতবে সেটাই আবারও। পরবর্তীতে অবশ্যই মানে নিরপেক্ষ রেফারি হিসাবে বা নিরপেক্ষ দর্শক হিসাবে আপনাকে একটা অ্যাওয়ার্ড দেয়া যেতে পারে। আচ্ছা রেদওয়ান সোহেল, এবার কিন্তু আর্জেন্টিনা বেশ ইনজুরি সমস্যায় যেতে, উনি বলছিলেন ইনজুরির সমস্যা রয়েছে, বেশ কিছু রদবদল রয়েছে,
কি মনে হয় তারপরে অবশ্যই এটা তো আসলে প্রভাব একটা পড়বে কিনা? বিগ ব্লো তো বলাই যায়। এবং প্রথম ম্যাচটার পর হন্ডুরাসের বিপক্ষে যখন 2-0 গোলে আর্জেন্টিনা দল জিতলো, এরপর অর্থাৎ প্রথম প্রস্তুতি ম্যাচের কথা বলছি, সেই ম্যাচের পর কিন্তু স্কালোনি বেশ চিন্তিত ছিলেন এবং তিনি সেটা প্রকাশও করেছেন। এবং তিনি 2 নম্বর আইসল্যান্ডের বিপক্ষে 2 নম্বর ম্যাচটি তিনি খেলতেও চাচ্ছিলেন না, এমন একটা অবস্থা যে না খেলতে পারলে ভালো হতো, কারণ এই খেলায় যদি আবার কেউ ইনজুরিতে পড়ে যায় তখন আরও বিপদ হবে। এবং যেহেতু ইনজুরির মিছিলটা অনেক দীর্ঘ আর্জেন্টিনার, সেই ধরনের এক ধরনের অস্বস্তি তার মধ্যে ছিল। তবে আইসল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটায় তিনি মোটামুটিভাবে ফুটবলারদের পরখ করে দেখার একটা সুযোগ কিন্তু তিনি একই সাথে পেয়েছেন, সেখানে সেই ম্যাচের পর কিন্তু তিনি আবার তার নিজের স্যাটিসফ্যাকশনটা প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে মোটামুটিভাবে তিনি আশা করছেন যে বিশ্বকাপ শুরুর আগেই বেশ কয়েকজন ফুটবলারের কথা তিনি বলেছেন। তালিয়াফিকো আছে সেই তালিকায়, আছে পারেদেস, লিয়ান্দ্রো পারেদেস এবং নিকো পাজ, এই ধরনের যারা ফুটবলার আছেন তাদের কে বলেছেন যে খুব সম্ভবত প্রথম ম্যাচের আগে অর্থাৎ আলজেরিয়ার বিপক্ষে, যেহেতু প্রথম ম্যাচ আপনি সবাই জানেন, যে কিছুটা সুবিধাও হয়েছে আর্জেন্টিনার জন্য যে 11 তারিখ থেকে ওয়ার্ল্ড কাপ শুরু, আর্জেন্টিনার খেলা 17 তারিখে, কিছুটা পেছনের গ্রুপে পড়ায় এই সুবিধাটা কিন্তু আর্জেন্টিনা আদায় করতে পেরেছে। হয়তোবা এইরকম কয়েকজন যারা ফুটবলার আছেন তাদের হয়তোবা দেখা যেতে পারে প্রথম ম্যাচের আগে থেকে সুস্থ উঠতে। তবে কিছু ফুটবলারের ক্ষেত্রে তিনি আবার কিছুটা সতর্ক, হয়তোবা কয়েকটা ম্যাচ তিনি খেলাবেন না, যেহেতু তুলনামূলকভাবে এই গ্রুপ পর্বে কিছুটা সহজ প্রতিপক্ষ আর্জেন্টিনা পেয়েছে। তারপরেও বলা যায় না, আলজেরিয়া কিন্তু হারিয়ে দিয়েছে নিশ্চয়ই জানেন ফ্রান্সকে। লেটস সি কি হয়। কিন্তু একটা বিষয় কিন্তু না বললেই নয়, লিওনার্দো বালের্দির কথা বলতে হয়। তিনি একেবারে বিশ্বকাপ স্কোয়াড থেকেই ছিটকে গেছেন। তার বদলি হিসেবে আজকেই আমরা জানতে পারলাম, অর্থাৎ রাতেই মানে সেই অ্যানাউন্সমেন্টটা এসেছে যে তার বদলি হিসেবে মার্কোস সেনেসিকে দলে নেওয়া হচ্ছে। মার্কোস সেনেসির কথা একটু আলাদাভাবে বলতে চাই। তিনি বোর্নমাউথে খেলে থাকেন, তিনি মূলত হচ্ছে সেন্ট্রাল ডিফেন্ডার এবং তিনি পাশাপাশি লেফট ব্যাক হিসেবেও তিনি কিন্তু খেলে থাকেন এবং তিনি বোর্নমাউথকে কিন্তু 6ষ্ঠ স্থানে রেখে এসেছেন। তিনি এই মাত্রই বুধবারই তিনি টটেনহ্যামে যোগ দিয়েছেন। তার আগে তিনি বোর্নমাউথে 4 মৌসুম খেলেছেন এবং সেখানে শেষ মৌসুমে এসে তিনি বোর্নমাউথকে 6ষ্ঠ স্থানে রেখে আসতে পেরেছেন এবং ইউরোপা লিগ কিন্তু বোর্নমাউথ খেলতে যাচ্ছে, প্রথমবারের মতো বোর্নমাউথ ইউরোপা লিগ খেলবে, তার একটা বড় অবদান রয়েছে। এবং সেনেসি তার ভূমিকাটা আসলে কী হতে পারে, তিনি যেটা বললাম যে তিনি সেন্টার ব্যাকেও খেলতে পারেন, পাশাপাশি তিনি লেফট ব্যাক হিসেবেও খেলতে পারেন। সেক্ষেত্রে ওতামেন্দি আছেন, লিসান্দ্রো মার্তিনেজ আছেন, তারা আপনি জানেন যে এই ফুটবলাররা কিন্তু অভিজ্ঞতায় হয়তো বা একেবারেই পরিপূর্ণ, কিন্তু তাদের কিন্তু বয়সেরও একটা ভার কিন্তু তাদের মধ্যে রয়েছে। সেই জায়গাটা থেকে কিছুটা স্পিডি ফুটবলার হিসেবে কিন্তু এই ফুটবলার অর্থাৎ সেনেসিকে কিন্তু বিবেচনা করা যেতেই পারে। তিনি বুধবার দিন টটেনহ্যাম দলে যোগ দিয়েছেন এবং বৃহস্পতিবার দিনই তিনি একটা দারুণ সুখবর তিনি পেয়েছেন জাতীয় দলে। তিনি বান্ধবীর সাথে মূলত ইবিজাতে, আপনি নিশ্চয়ই জানেন স্পেনের খুব পর্যটন ইবিজাতে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন, সেই সময় তিনি ফোন করেন, জাতীয় দল থেকে ডাক পান এবং এই 2 দিনের মধ্যে একেবারে তার জীবন কিন্তু একেবারে পাল্টে যায়। ইতিমধ্যে তিনি রওনা দিয়েছেন ক্যানসাসে আর্জেন্টিনা দলের সাথে যোগ দেবেন। আর আজকে তো নয়, আজকে তো শুক্রবার, মানে যেহেতু একটা টাইম ডিফারেন্স থাকে, বৃহস্পতিবার দিন রাতে আর্জেন্টিনা দল যে অনুশীলনটা করেছে সেখানে কিন্তু আবার বেশ কয়েকজন ফুটবলার, একেবারে গুরুত্বপূর্ণ ফুটবলার যদি আমি বলি, নিকো পাজের কথা আলাদাভাবে বলতেই হয়। তিনি তরুণ উদীয়মান ফুটবলার যে কজন এবারের বিশ্বকাপে নজর কাটতে পারেন তার মধ্যে একজন নিকো পাজ। তাকে আবার এই অনুশীলনে দেখা যায়নি, সেটা একটা কনসার্নের জায়গা অবশ্যই আর্জেন্টিনার জন্য। হয়তোবা কিছুটা, যেহেতু তিনি এর আগের ম্যাচটা এত ভালো খেলেছেন এবং পেশিতে কিছুটা অস্বস্তি বোধ করেছেন, আমরা শুনেছি যে এই তালিয়াফিকো এবং নিকো পাজ এই 2 ফুটবলার এবং পাশাপাশি নিকোলাস গঞ্জালেজও, সেই জায়গাটা থেকে হয়তোবা তাদের কিছুটা পাকে স্বস্তি দেওয়া হচ্ছে। নিশ্চয়ই আমরা পরের দিনের যেই এখনও পর্যন্ত বেশ কয়েকটা প্র্যাকটিস সেশন আছে, এই প্র্যাকটিস সেশনগুলোতে নিশ্চয়ই পুরো টিমকে ঝালিয়ে নিতে পারবেন স্ক্যালোনি। ধন্যবাদ। আচ্ছা, এইখানে সামান্থা যদি একটা প্রশ্ন করি, যে উনি বলছিলেন একজন প্লেয়ার যে সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে একটি মানে সময় কাটাচ্ছেন, সুন্দর জায়গায় গিয়েছেন, সেই মুহূর্তে দেশ থেকে ডাক পেলো যে তুমি চলে আসো তাড়াতাড়ি, আপনি গার্লফ্রেন্ড হলে কি করতেন? ছাড়তেন তাকে? যেহেতু না, এটা লেটস সি, না 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 এটা লেটস সি না, যেহেতু হচ্ছে উনি কিন্তু দেশটা প্রেজেন্ট করবে, সেই জায়গা থেকে ঠিক আছে যাও যাও, হ্যাঁ, আটকে রাখবেন না, ঝগড়া হবে না, এটা একটা দেশকে রিপ্রেজেন্টের ব্যাপার থেকে। সো ডেফিনেটলি আমি হচ্ছে এই জায়গা থাকলে বলতাম যে হ্যাঁ অবশ্যই যাও। ধন্যবাদ। এবং গার্লফ্রেন্ড খুব খুশি হয়েছেন, আমরা সেই ভিডিও চিত্রটাও দেখছিলাম
বেশ দুজনেই বেশ এক ধরনের উত্তেজনক পরিস্থিতি এবং একজন আরেকজনকে জড়িয়ে ধরছিলেন। ভাই, আমাদের প্রবাসী ভাই খুব বারবার করে বলছিলেন একটা কথা যে বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চাই। সেই জায়গা থেকে বাংলাদেশকে কেন আমরা বিশ্বকাপে দেখতে পারি না? আমরা যদি একটু পরিসংখ্যান ঘাটি, এই কুরাসাও খেলছে বিশ্বকাপে, খেলছে কেপ ভার্দের মতো দল। এই দলগুলো যদি আপনি ব্যাক টু 12 or 15 ইয়ার্স আপনি যদি ব্যাক করেন, সেই সময়টা আপনি যদি র্যাঙ্কিং দেখেন, এই দলগুলো প্রত্যেকটা, এই দুই দলই বাংলাদেশে কিন্তু র্যাঙ্কিংয়ে তারা পিছিয়ে ছিল। তারা যদি খেলতে পারে, হোয়াই নট বাংলাদেশ? এবং বাংলাদেশ হয়তো বা বাংলাদেশে এক ধরনের জোয়ার আমরা লক্ষ্য করছি হামজা চৌধুরী, সমিত সোমদের মাধ্যমে। তারা কতটুকু বাংলাদেশকে সেই লেভেলে নিয়ে যেতে পারেন? আমরা তো এখনো পর্যন্ত আসলে এশিয়া, আমরা হয়তো অনেক এগুলোকে আসলে দিবাস্বপ্নের মতো মনে হয় যে আমরা বিশ্বকাপে খেলবো। আমরা এখনো পর্যন্ত এশিয়ার লেভেলেই কিন্তু আমাদের দলটাকে এখনো পর্যন্ত আমরা দেখতে পারিনি। তো স্টেপ বাই স্টেপ নিশ্চয়ই হবে, এবং তারা এই ধরনের বিদেশি ফুটবলার বা প্রবাসী ফুটবলার যারা আছেন, তারা ভাইভ ক্রিয়েট করতে সক্ষম হয়েছেন। দলটাকে কতটা উপরে নিয়ে যেতে পারেন নিশ্চয়ই সময় বলে দিবে। জহির মাহমুদের কাছে জানতে চাই যে আপনারা ইউকেতে থাকেন, লাখ লাখ বাঙালি থাকেন, লাখ লাখ পরিবার থাকে সেখানে, এই যে আপনারা আপনাদের ছেলেদের বা ছোটবেলা থেকে সন্তানদের কেন খেলার মাঠে পাঠান না? এক হামজা চৌধুরীর বিষয়টা আমরা জানি, উনি কিভাবে এসছেন, কিন্তু আমার তো মনে হয় আরও সম্ভব, আরও হামজা চৌধুরী তো আমরা পেতে পারি ইংল্যান্ড থেকে। কিন্তু এটা শুরু করতে হবে বাংলাদেশ থেকেই। আমাদের সরকারের প্যাট্রোনাইজ হতে হবে, আমাদের পরিবার থেকে প্রথম থেকেই। শুধু খেলা প্রেমী হলে হবে না, খেলার জন্য সকল ধরনের সুযোগ সুবিধা, যেটা আপনি ইংল্যান্ডেও দেখেছেন, সকল ধরনের সুযোগ সুবিধা গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হয়, কিন্তু সেটা তো বাংলাদেশে কিছুই করা হয় না। একটা ওরকম মাঠও নাই, ওরকম একটা স্টেডিয়ামও নাই, এটা দেখে মানুষের বা ছেলে মেয়েদের একটা আগ্রহ জন্মাবে। সেটা না থাকার কারণে এখন এই প্রজন্ম বা আরও 10 বছর আগে থেকে যে প্রজন্ম, এরা ক্রিকেটের দিকে চলে গেছে, ক্রিকেট প্রেমী হয়ে গেছে, তার জন্য ফুটবলটা পিছিয়ে পড়ে গেছে। আমরা যখন কলেজে বা ইউনিভার্সিটিতে, তখন সালাউদ্দিন যিনি ছিলেন আমাদের, যিনি পরবর্তীতে কোচ হয়েছেন, সেই খেলার যে মান ছিল, প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দীর্ঘদিন প্রেসিডেন্ট, তখন আমরা আগ্রহ করে খেলা দেখতাম। এখন তো ফুটবল থেকে মনে হচ্ছে বাংলাদেশের এই প্রজন্ম সরে আসতেছে। এই সরে আসাটা আমাদের জন্য দুঃখজনক, যার জন্য যে কোনো বিশ্বকাপ ফুটবল আমি মনের কষ্টের সাথে দেখি। এই বয়সেও আমি দেখি, কিন্তু মনের কষ্টের সাথে দেখি, কারণ বাংলাদেশকে তো দেখতে পারছি না। তো আমার গর্ব বা আমার একটা প্রাউড যে কোরিয়াতে বিশ্বকাপে আমরা বাংলাদেশের পতাকা দেখিয়ে এসেছি, কমপক্ষে আধা ঘন্টা ওদের চ্যানেলে দেখাইছি। আপনারা হয়তো এখনকার গুগলে চার্জ দিলে তখনটা পাবে কিনা আমি জানি না, সেটা দেখতে পাবেন। এটাই আমার গর্ব যে আমরা অন্তত বিশ্বকাপের মাঠে একটা বাংলাদেশের পতাকা দেখাইছি, যেখানে বাংলাদেশের খেলোয়াড় ছিল না। এইটাকেই আমার স্বপ্ন। উনি যেটা বললেন যে শুধু বাংলাদেশ, উনি কোনো দলে সাপোর্ট করেন না, আমি কিন্তু কোনো দলে সাপোর্ট করি না। যে ভালো খেলবে, যে কৌশলের সাথে খেলবে, আমি তাকে সাপোর্ট করি। আপনারা তো খুবই ফুটবল সম্পর্কে ভিতরে অনেক কিছু জানেন, এবং গত 30 বছরের ভালো খেলোয়াড়, কৌশল, গোল সব আপনারা যেভাবে বললেন, আমি তো পারবো না। কিন্তু আমি একজন ফুটবল প্রেমী হিসাবে আবারও বলছি, শুধু বাংলাদেশকে দেখতে চাই। আর আপনার প্রশ্ন যেটা করলেন, হয় না কেন? হয় না শুধুমাত্র পরিবার থেকে প্যাট্রোনাইজ করা হয় না, আর সরকার থেকে কোনো ধরনের সাপোর্ট প্ল্যাটফর্ম রেডি করা হচ্ছে না। এটা করতে হবে। এটা করলে আমরা এক সময় বাংলাদেশ এশিয়ার, আমরা এখনো কোয়ালিফাই হইনি, হব ইনশাল্লাহ। তবে চেষ্টা থাকতে হবে, এক্সারসাইজ থাকতে হবে। ধন্যবাদ। আচ্ছা, তাবাসসির বিন ইসলাম, আপনি তো বড় একটা কোম্পানিতে আপনারা আছেন, আপনাদের খুব সুনামের সঙ্গে যে গোলসাইন গ্রুপটা কাজ করছে, মানুষকে সেবা দিচ্ছে, প্রবাসীদের সম্পৃক্ত করেছে। এর পাশাপাশি ফুটবল নিয়ে কাজ করা যায় না? আপনি নিজেও ফুটবল নিয়ে অনেক জ্ঞান রাখেন, আপনি যে বিভিন্ন জিনিস বলছিলেন, আমি নিজেই মুগ্ধ যে আপনি একটা কর্পোরেট হাউসের সঙ্গে থেকেও কিভাবে ফুটবল নিয়ে গবেষণা করেন। কিন্তু দেশের ফুটবল উন্নয়নে কি কাজ করা যেতে পারে? বেসিক্যালি আপনি যেটা বলছিলেন, দেশের আসলে ফুটবল উন্নয়নের, স্যার যেটা বললো যে ফ্যামিলি থেকে প্রথমে আসলে স্টেপ নিতে হবে। আমি তারপরও একটা জিনিস বলবো, আমাদের ফার্স্ট এপিসোডে কায়সার আহমেদ স্যার এসেছিলেন। স্যার বলেছিলেন যে ইরানের মতো টিমকে বাংলাদেশ হারিয়েছিল, অথচ ইরান কিন্তু এখন বিশ্বকাপ খেলছে। কোথায় ইরান, কোথায় বাংলাদেশ, আপনিই দেখেন। সো এটা আমি বলবো যে জেলাভিত্তিক যে টুর্নামেন্টগুলো হয়,
এজ লেভেলের যে টুর্নামেন্টগুলো হয় সেখানে আসলে আমাদের প্রপার গ্রুমিংটা হয় না, উঠে আসছে না, প্লেয়ারগুলো উঠে আসছে না। আপনাকে বাইরের আমাদের প্রবাসী ফুটবলারগুলোকে আমাদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে হচ্ছে, মানে আমরা কতটা উইক জোনে আছি। দেশ থেকে কোনো ফুটবলার আমরা কিন্তু ভাবে উঠিয়ে আনতে পারছি না। সো আমার মতে বয়সভিত্তিক এবং জেলাভিত্তিক যে মানে টুর্নামেন্টগুলো হয় সেগুলোতে আমাদের বাফুফের উচিত আরও বড় বড় কিছু স্টেপ নেওয়া। আর আরেকটা জিনিস হচ্ছে গোলসেন্স গ্রুপ, আমরা আসলে মূলত বাংলাদেশের পর্যটন এবং মানুষের উন্নয়ন নিয়ে কাজ করি এবং বেসিক্যালি আমরা ট্যুরিজম সেক্টরটা নিয়ে কাজ করি। এখন রাইট নাও আমাদের প্ল্যানিং আছে, এই যে আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা কিন্তু কিছু স্টেপ শুরু করেছি, যে ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের কিছু প্ল্যানিং আছে, এই যে ফুটবল নিয়ে আমরা প্রবাসীদের সাথে কানেক্টেড হচ্ছি এবং আমাদের অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট থেকেও প্ল্যানিং আছে যে কিছু বড় বড় আমাদের যেমন এজ লেভেল টুর্নামেন্টগুলো বা যে ইন্টার যে টুর্নামেন্টগুলো হয় সেখানে গোলসেন্স গ্রুপ এখন থেকে স্পন্সর করবে এবং প্লেয়ারগুলো উঠিয়ে আনার কিছু প্ল্যানিং আছে। দারুণ উদ্যোগ, দারুণ উদ্যোগ। এবং পাশাপাশি রাজীব ভাই আরেকটা কথা, আপনি কি ঠিক একটা এক ধরনের অনুরোধের মধ্যে হতে পারে বিষয় আমরা সবসময় চিন্তা করি, যেহেতু পর্যটনের সাথে জড়িয়ে আছে আপনাদের নামটা, আমাদের পর্যটন খাতে কিন্তু মানে যে পরিমাণ রিসোর্স বাংলাদেশে রয়েছে, সুন্দর ব্যবহার রয়েছে, একদমই হচ্ছে না এবং খুবই এক ধরনের এক্সট্রিম সিচুয়েশন সব এই জায়গাগুলোতে। আপনি যদি কক্সবাজারে যান কিংবা সেটার দিকে আসলে আমাদের নজরটা আমরা কিভাবে দিতে পারি, পাশাপাশি ক্রীড়ার সাথে পর্যটনটা মেলানো যায় কিনা। আমাদের দেশে বিভিন্ন ধরনের ইভেন্ট হয়, বিভিন্ন বাইলিটারি সিরিজ হচ্ছে, তারপর বিভিন্ন টুর্নামেন্ট হচ্ছে, সবগুলো আন্তর্জাতিক টুর্নামেন্ট, হ্যান্ডবলে হচ্ছে, ক্রিকেট, ফুটবল হচ্ছে, এগুলোকে মানে ক্যাশ করা যায় কিনা কোনোভাবে পর্যটনের সাথে জড়িয়ে। আচ্ছা, পর্যটনের যে ব্যাপারটা, বেসিক্যালি আমি আপনাকে কিছু দেশের কথা বলি, যেমন সিঙ্গাপুর, দুবাই, শ্রীলঙ্কা, এরা কিন্তু টোটালি এদের যে ন্যাশনাল হাইয়েস্ট জিডিপিটা সেটা কিন্তু ট্যুরিজম সেক্টর থেকে আসে, শ্রীলঙ্কা, রাইটস। তো আপনি একটা চিন্তা করেন, আমাদের কক্সবাজার ওয়ার্ল্ডের লার্জেস্ট সি বিচ বলা হয়, সেটাকে আমরা আসলে কতটুকু ইউটিলাইজ করতে পারতেছি। পর্যটন নিয়ে কিন্তু গভর্নমেন্টের রাইট নাও কিছু স্টেপ নেওয়া আছে, 15টি প্রকল্প গভর্নমেন্টের রাইট নাও এখন কক্সবাজার কেন্দ্রিক চলছে এবং আমি এতটুকু বলতে পারি আস্তে আস্তে ডেভেলপের দিকে আগাচ্ছে। এবং হ্যাঁ, আমরা পর্যটন নিয়ে কাজ করছি এবং আমরাও ওয়েলকাম জানাচ্ছি, পর্যটন নিয়ে আরও অনেক রাইট নাও কোম্পানি আসছে। সো সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি এবং বাংলাদেশের মানুষকে আমরা এই জিনিসটা মানে এনশিওর করার ট্রাই করি যে ট্যুরিজম সেক্টরে রাইট নাও বুমিং একটা সেক্টর, এই সেক্টরে রাইট নাও যদি একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যায় তাহলে ইন ফিউচার তাদের জন্য একটা সেকেন্ড প্যাসিভ ইনকাম এইখান থেকে ক্রিয়েট হতে পারে। আর এটার সাথে আমি যেটা বলছিলাম যে কক্সবাজারের কথাই যদি বলি, ওখানে কিন্তু একটা স্টেডিয়াম আছে রাইট নাও, একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। সো ওখানেও আমাদের কিছু প্ল্যানিং আছে এবং এই কক্সবাজার কেন্দ্রিক আমরা আসলে মূলত শুরুটা করেছি ট্যুরিজম এরিয়াগুলো নিয়ে। সো আমাদের প্ল্যানিং আছে, আমরা আস্তে আস্তে এটা পুরো ন্যাশনালি আমরা সব দিকে ছড়িয়ে পড়বো। ধন্যবাদ, ভালো খবরই দিয়েছেন, এগুচ্ছে, কিন্তু যেটি বললেন আস্তে আস্তে, কিন্তু আমার মনে হয় আর আস্তে আস্তে সময় দ্রুত, আর কতকাল আস্তে আস্তে ধীরে ধীরে এই শব্দগুলো শুনবো, কারণ বিশ্ব তো ধীরে ধীরে এগুচ্ছে না, ওরা যাচ্ছে তাদের নিজের দ্রুত এগুচ্ছে। জি, আচ্ছা সামান্থা, যেই কথাটা হচ্ছিল যে পর্যটনের যদি বিকাশ হয় এটার সঙ্গে খেলাধুলাও চলে আসবে, বা খেলাধুলার বিকাশ হলে পর্যটন শিল্পও এগিয়ে যাবে, আপনি কি একমত? বাংলাদেশে আপনি নিশ্চয়ই আপনার কাজের স্বার্থে অনেক জায়গায় যেতে হয়, একটু পর্যটন নিয়ে যদি একটু কিছু বলেন। না, এটা যেটা উনি বলছেন যে হচ্ছে এগিয়ে যাবে, আমার কাছেও সেটা মনে হয় যে এগিয়ে যাবে। কারণ হচ্ছে এত মানুষ যারা খেলাপ্রেমী, তো এই জায়গাগুলো ডেভেলপ হয়ে যাবে, আই বিলিভ ইট। অনেক ধন্যবাদ। কিন্তু ওই যে ওই সেম জিনিস যে ধীরে ধীরে না, অনেক ফাস্ট আমাদের আগাতে হবে, যেন আমরা কম্পিটিশনের জায়গাগুলোতে অনেক বেশি তাড়াতাড়ি আর কি এগিয়ে যেতে পারি। আমি একটু কথা বলি এখানে। হ্যাঁ, নিশ্চয়ই। এবং এটা আমার শেষ কথা বা বক্তব্য, সেটা হচ্ছে খালি কথায় চিড়া ভিজবে না, আর সিম্পোজিয়াম সেমিনার করেও আগাইতে পারবো না। ফুটবল অন্যান্য যত খেলা আছে এটা তার সেরা। ফলের মধ্যে যেমন আম সেরা, পশুর মধ্যে খেলার রাজা ফুটবল বলেই তো সবাই, খেলার রাজা ফুটবল। সুতরাং এটাকে মনে প্রাণে ধারণ করতে হবে এবং বাংলাদেশে 20 কোটি লোক, কমপক্ষে 8 কোটি পরিবার। আপনি বলেন 8 কোটি পরিবার, আমি বলি 8 কোটি পরিবারে 8 কোটি বল থাকতে হবে। আমার তো মনে 80টা বল নাই। তো বল না থাকলে, কলম যদি না থাকে আমি লিখবো কি দিয়ে? হাতে লেখা ভালো হবে কি? একদম ঠিক বলেছেন। কমপক্ষে 8 কোটি বল থাকতে হবে। মাঠ
আমাদেরকে ছোটোবেলা থেকে আমরা গভর্নমেন্ট থেকে পাইনি, আমরা ধান খেতে খেলেছি। তো এখন তো ছেলেমেয়েরা ধান খেতেও যেতে চায় না, স্কুলে মাঠ হইতে হবে। শুধু বিল্ডিং দিয়ে ইউনিভার্সিটি করলে হবে না, বিল্ডিং দিয়ে স্কুল কলেজ করলে হবে না, মাঠ থাকতে হবে, খেলার পরিবেশ তৈরি করে দিতে হবে। এবং 8 কোটি বল যেদিন বাংলাদেশে প্রতি ঘরে ঘরে আসবে, প্রতি পরিবারে, তো অন্তত 1 কোটি ছেলে তো এগিয়ে আসবে। 1 কোটি থেকে বাছাই হতে হতে এক পর্যায়ে জাতীয় পর্যায়ে আসবে, সেখান থেকে বাছাই হতে হতে বিশ্ব পর্যায়ে যাবে। এটাই আমার আশা। 2030 সালে আমরা যারাই বেঁচে থাকি তারা যেন বাংলাদেশকে আমরা বিশ্বকাপে দেখতে পাই। আস্তে আস্তে না, দ্রুত এগোতে হবে, দ্রুত এবং নিশ্চিত। আমরাও সেই আশা করি। আপনার টাকা কি শুধু শুধু সেভিংসে পড়ে আছে? সময় এসেছে সেটাকে এমন জায়গায় রাখার যেখান থেকে নিয়মিত আয় এবং অ্যাসেট গ্রোথ দুইটাই নিশ্চিত করবে। বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। আমরা আলোচনায় ফিরবো, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আরো সবার কাছ থেকে সংক্ষেপে কিছু শুনবো। তবে প্রিয় দর্শক, আমরা গত পর্বে বলেছিলাম, কিছু কুইজ দিয়েছিলাম যে আজকে যে 2টি খেলা সম্পন্ন হলো, এই 2টি খেলা সম্পর্কে যারা ফলাফল সম্পর্কে অগ্রিম কুইজ কম্পিটিশনে অংশ নিয়েছিলেন এবং সঠিক যারা উত্তর দিয়েছেন তাদেরকে তো গোলসেন গ্রুপ থেকে অনেক পুরস্কার দেয়া হবে। আমি আপনাদের নামটা বলছি যারা জয়ী হয়েছেন। 3 জনকে আমরা জয়ী ঘোষণা করেছি। অনেকেই সঠিক উত্তর দিয়েছিলেন, তাদের মধ্য থেকে লটারি করে 3 জনের নাম, এবং সবচেয়ে খুশির বিষয় যে 3 জনই প্রবাসী। আমি তাদের নাম বলছি। প্রথম বিজয়ী যিনি, আবুল খায়ের, উনি ফিনল্যান্ডে থাকেন, একটি ইউনিভার্সিটির টিচার। দ্বিতীয় বিজয়ী সাদেকুর রহমান সাদেক, উনি পর্তুগালে থাকেন। ওনাকেও আমরা অনুরোধ করছি যে আপনি আপনার কাছে যে নাম্বার দেয়া আছে আমাদের, সেই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার পুরস্কার এখন নেন, বা আপনি দেশে ফিরে নেন, বা আপনার পুরস্কারটি আপনার পরিবারের বন্ধুবান্ধব কোনো স্বজনকে দিয়ে সংগ্রহ করিয়ে নিতে পারেন। আর তৃতীয় বিজয়ী ইকবাল ফকির, উনি থাকেন সৌদি আরবে। গোলসেন্স প্রবাসী বিশ্বকাপ অনুষ্ঠানকে ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য। আমাদের মতো প্রবাসী যারা আছেন তারা বিদেশের মাটিতে আসলে আমাদের বাংলাদেশের যে বিশ্বকাপের উন্মাদনা এবং আমেজ থাকে তার থেকে একটু দূরেই থাকি। তো এত সুন্দর একটি অনুষ্ঠান করার মাধ্যমে আমাদের মতো প্রবাসীদেরকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে, এবং এর মাধ্যমে আমরাও আসলে বিশ্বকাপের যে উৎসব আছে তাতে অংশগ্রহণ করতে পারি। গোলসেন্স গ্রুপ ফিফা ওয়ার্ল্ড কাপ কুইজ 2026 এর একজন বিজয়ী। আমি প্রথমেই গোলসেন্স গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই প্রবাসীদের নিয়ে অত্যন্ত সুন্দর ও ব্যতিক্রমধর্মী একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। অনেক অনেক শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। যে আলোচনায় ছিলাম, জি, আমরা একেবারে বিশ্বকাপ থেকে পর্যটনে চলে গিয়েছিলাম। হ্যাঁ, পর্যটনে চলে গিয়েছিলাম না, আবার বিশ্বকাপ। হ্যাঁ, সামান্তাও বলছিলেন, জহির মাহমুদ সাহেবও বলছিলেন যে আসলে স্পোর্টস যদি বিকাশ হয় ভালো মতো, তাহলে পর্যটন ওইটার সঙ্গে ওইটার সুবিধা, এক ধরনের সিনার্জিক ইফেক্ট থাকবে আসলে, দুইটাই একটা অপরের সম্পূরক। যাই হোক, আপনারা অনেক কিছু বলেছেন। রেদওয়ান সাহেব, আপনার কাছে শেষ প্রশ্ন। আজকে 2টা খেলা আছে। জি, এই খেলা দুটি সম্পর্কে আজকে 2টা খেলা রয়েছে, এবং আপনি যেটা বলছিলেন যে প্রত্যেকটাই প্রথমবারের মতো যেহেতু 3 দেশে বিশ্বকাপটা হচ্ছে, 3 দেশই নিজেদের মতো করে তারা ছোটখাটো করে তারা হয়তোবা উদ্বোধনী অনুষ্ঠানটা করবে। ছোটখাটো ঠিক বলাটা ভুল হবে, তারা অনেক বড়ই বলা চলে, যেহেতু আসলে এই ডিউরেশনটা আপনি দেখবেন যে যতগুলো ওয়ার্ল্ড কাপে হয়েছে, ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানের ডিউরেশন খুবই ছোট হয়। এটা অলিম্পিক বা অন্যান্য গেমসের মতো কিন্তু এত বড় হয় না। তো সেই জায়গাটা থেকে চেষ্টা করবে তাদেরও নিশ্চয়ই নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরার। এর মাধ্যমে খেলাও মাঠে করাবে। কানাডার খেলা রয়েছে টরন্টোতে, তাদের প্রতিপক্ষ সার্বিয়া এন্ড বসনিয়া হার্জেগোভিনা। কানাডার নিশ্চয়ই জানেন 1986 সালে এবং গত বিশ্বকাপে, অর্থাৎ তারা 2 বিশ্বকাপে খেলেছে, এখনো পর্যন্ত তারা কিন্তু কোনো জয়ের মুখ দেখেনি। তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ তো অবশ্যই, এবং যেহেতু হোম অ্যাডভান্টেজ তাদের সঙ্গী, নিশ্চয়ই তারা প্রথম জয়ের অপেক্ষায় থাকবে। এবং তাদের দলের জন্য যেটা দুঃসংবাদ সেটা হচ্ছে যে ক্যাপ্টেন অর্থাৎ আলফান্সো ডেভিসের কথা বলতে হয়, তিনি ইউরোপে খেলে থাকেন, দুর্দান্ত একজন ফুটবলার, তিনি কিন্তু ইনজুরিতে আছেন, তিনি প্রথম ম্যাচটা কিন্তু মিস করতে যাচ্ছেন। সেটা একটা বড় ধাক্কা আমার কাছে মনে হচ্ছে কানাডার জন্য। পক্ষান্তরে বসনিয়া এবং হার্জেগোভিনা, এই দলটার কিন্তু একটা দারুণ রেজাল্ট রয়েছে। আপনি যদি কোয়ালিফাইং রাউন্ডে দেখেন,
ইতালিকে হারিয়ে ইতালি কিন্তু তাদের জন্যই বাদ পড়েছে, 4 বারের সাবেক চ্যাম্পিয়ন, 4 বারের সাবেক চ্যাম্পিয়ন, এবং গতবার ওয়েলস বিশ্বকাপে খেলেছিল, ওয়েলসকেও তারা হারিয়েছে। অতএব এই দলটাকে ছোট করে দেখার কোনো উপায় নেই, এবং এই দলে এডিন জেকোর মতো ফুটবলার আছেন, যদিও তার বয়স অনেক বেশি হয়ে গেছে, 40 বছর, কিন্তু এই দলে কিছু প্রমিজিং ফুটবলারও আছেন যারা ইউরোপের বিভিন্ন লিগে খেলে থাকেন। তো এডিন জেকোই মূলত সেই দলের প্রাণভ্রমরা হবেন, যেহেতু তার অভিজ্ঞতা পরিপূর্ণ। এবং পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং প্যারাগুয়ের কথাটা বলতেই হয়, যুক্তরাষ্ট্র খুব স্বাভাবিকভাবেই স্বাগতিক দেশ হিসেবে, এবং এই 3 দেশের মধ্যে আমার মনে হয় মেক্সিকো যুক্তরাষ্ট্র খেলা হলেও যুক্তরাষ্ট্র বর্তমান যে সিচুয়েশন, এবং আপনি যেটা বলছিলেন যে কোচ একটা বড় যেহেতু ফ্যাক্টর, মাউরিসিও পচেত্তিনো অনেক বড় মাপের কোচ, তিনি দলটাকে একেবারে দারুণভাবে গুছিয়ে নিয়েছেন। যুক্তরাষ্ট্রের একটা দারুণ সম্ভাবনা রয়েছে, তারা যদি একেবারে রাউন্ড অফ 16ও খেলে ফেলে, যেহেতু এবার রাউন্ড অফ 32ও রয়েছে, 16 বা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যদি যায়, অবাক হওয়ার কিছু থাকবে না। আমরা কিন্তু রাশিয়াকে দেখেছি বা বিভিন্ন সময় যারা বিশ্বকাপ আয়োজক দেশগুলোকে দেখেছি, তারা কোনো না কোনোভাবে একটা বাড়তি সুবিধা পেয়েই থাকে। সেই জায়গা থেকে অবশ্যই এই ম্যাচটাতে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকবে। প্যারাগুয়েকেও ছোট করে দেখার কিন্তু একদমই উপায় নেই, কেননা ল্যাটিন দেশ, শুধুমাত্র আর্জেন্টিনা এবং ব্রাজিলের বর্ডারের এই দেশ না, বর্ডারের দেশ তো বটেই, ল্যাটিন ফুটবল তো সব দলই আসলে সমীহ করে। প্যারাগুয়ের অনেক নামকরা প্লেয়ার আছে, কিন্তু প্যারাগুয়ে এবার যেটা করেছে, এবার কোয়ালিফাই, তারা তো ব্রাজিলের উপরে থেকে তাদের কোয়ালিফাই শেষ করেছে, একমাত্র দেশ যারা নাকি ব্রাজিল এবং আর্জেন্টিনা 2 দলকেই হারিয়েছে এবার কোয়ালিফাই। অর্থাৎ এই প্যারাগুয়েকে কিন্তু ছোট করার কোনো কারণই নেই। এই খেলাটা আমার কাছে মনে হয় বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে। অনেক অনেক ধন্যবাদ রেদওয়ান সোয়েব, ধন্যবাদ তাসাব্বির বিন ইসলাম, জহির মাহমুদ এবং সামান্থা কবির। আপনারা অনেক সময় দিয়েছেন, আপনাদের কাছ থেকে অনেক প্রাণবন্ত আলোচনা শুনেছি আমরা। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আপনার টাকা কি শুধু শুধু সেভিংসে পড়ে আছে? সময় এসেছে সেটাকে এমন জায়গায় রাখার যেখান থেকে নিয়মিত আয় এবং অ্যাসেট গ্রোথ দুইটাই নিশ্চিত করবে। বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ, যেখানে আপনি শুধু একটি ওনারশিপ কিনছেন না, বরং তৈরি করছেন একটি লং টার্ম ইনকাম সোর্স। আমাদের প্রতিটি প্রজেক্ট কক্সবাজার ও কুয়াকাটার প্রাইম লোকেশনে অবস্থিত। বে ম্যারিনা ইনানি, বে স্যান্ডস কলাতলি, বে ব্রিজ কুয়াকাটা, কুয়াকাটা ট্যুরিজম সিটি এবং বে হিলস। প্রতিটি প্রজেক্ট কৌশলগতভাবে তৈরি করা হয়েছে যেন আপনার ওনারশিপ থেকে আসে কনসিস্টেন্ট হালাল ইনকাম। পাশাপাশি থাকছে এক্সক্লুসিভ রিওয়ার্ড কার্ড সুবিধা, যার মাধ্যমে আপনি শপিং, হসপিটাল এবং লাইফস্টাইল পার্টনার আউটলেটসে বিশেষ ডিসকাউন্ট ও বেনিফিটস উপভোগ করতে পারবেন। আজই আপনার হোটেল ওনারশিপ নিশ্চিত করতে এখনই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। গোল্ডসেন্স হোটেলস অ্যান্ড রিসর্টস থেকে হোটেল মালিকানা নিলে যেসব সুবিধা পাবেন: সাফ কবলা রেজিস্ট্রেশন সহ মালিকানা, লাইফ টাইম প্রফিট এবং হালাল ইনকাম স্ট্রিমের নিশ্চয়তা, নিজের হোটেলেই ভ্যাকেশন উপভোগ করার সুযোগ, ইন্টারেস্ট ফ্রি ইনকাম সহ একটি প্রেস্টিজিয়াস লাইফস্টাইল, যে কোনো সময় ওনারশিপ ট্রান্সফার ও রিসেল করার সুবিধা, প্রতি বছর অ্যাসেট ভ্যালু কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, আজীবনের জন্য অ্যানুয়াল প্রফিট নিশ্চিত করা। হোটেল মালিকানা সম্পর্কে বিস্তারিত জানতে আজই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। আপনার হোটেল ওনারশিপ অথবা সুইট ক্রয় করে হতে পারেন 5 তারকা হোটেলের গর্বিত মালিক। পেতে পারেন আপনার সুরক্ষিত ইনভেস্টমেন্টের সাফ কবলা মালিকানা ও আজীবন হালাল আয়। ইনভেস্ট একবার, রিটার্ন বারবার।